প্রার্থী জননেতা জনাবা দিলশারা ফারুল আপা, জননেতা জনাব দিলশারা ফারুল আপাকে তার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় জামাতে ইসলামের নেতৃবৃন্দ, আমার এনসিপির নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট ইয়ারপুরের জামাতে ইসলামের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং আমার এনসিপির নেতা কর্মী, যুবশক্তি ও ছাত্রশক্তির ভাইয়েরা, সর্বোপরি ইয়ারপুরবাসী, আমি দিলশানা পারুল, আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। ভাই খুব সুন্দর করে বলে গেলেন। অন্তত ইয়ারপুরে তো আমি নতুন, আমাকে আজকে আপনারা বেশিরভাগই দেখেননি আজকের আগে, আমি জানি এটা। আবার গত এক বছর হলো দাড়িপাল্লার মার্কাটা সামনে নিয়ে, আপনারা আফজাল ভাইকে সামনে নিয়ে অনেক কাজ করেছেন। আমি জানি আপনারা ঘরে ঘরে গিয়েছেন, আপনারা দাড়িপাল্লা মার্কা জিনিয়েছেন এবং বাংলাদেশে এই যে জাতীয় আসন্ন নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আপনারা আপনাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। আপনারা ইয়ারপুর শুধু নয়, পুরা আশুলিয়া সাভারে আপনারা রাজনৈতিকভাবে আশুলিয়া সাভারে আপনাদের সাংগঠনিক শক্তি তৈরি করেছেন। এখন আমি দিলশানা পারুল শাপলাকলি মার্কা নিয়ে আমাদের যে 11 দলীয় জোট, সেই 11 দলীয় জোট থেকে মনোনীত হয়েছি আগামী সংসদ নির্বাচনে সাংসদ হিসেবে ভোট যুদ্ধটা করার জন্য। আমার শক্তি কি? আমার শক্তি হচ্ছে গত এক বছর ধরে এই যে 11 দলীয় জোটের পক্ষ থেকে আপনারা যে জামাতে ইসলামীর যে সাংগঠনিক শক্তি দিয়ে শক্তিশালী হয়েছে, সেই শক্তিই আমার শক্তি। আপনারা যদি আমার থেকে আপনাদের দোয়ার হাতটা সরিয়ে নেন, আপনাদের শক্তির হাতটা সরিয়ে নেন, তাহলে ব্যক্তি আমি দিলশানা পারুলের আর কোনো শক্তি নাই। আছে কিনা বলেন? নাই, আমার আলাদা কোনো শক্তি নেই। কিন্তু সম্মিলিতভাবে আমরা বিরাট শক্তিশালী। সম্মিলিতভাবে আমরা শক্তিশালী কিনা বলেন? সম্মিলিতভাবে আমরা বহু কিছু পারি। সম্মিলিতভাবে আমরা যে বহু কিছু পারি তার প্রমাণ আমরা দফায় দফায় দিয়েছি। সর্বশেষ তার প্রমাণ আমরা কবে দিয়েছি? জুলাইয়ে। গত 17 বছরে যে বিভীষিকা বাংলাদেশ রাষ্ট্রের ওপর চেপে বসেছিল, যে জালিম, যে জুলুম বাংলাদেশ রাষ্ট্রের ওপর, বাংলাদেশ দেশের ওপর চেপে বসেছিল, মাত্র 21 দিনে তাকে আমরা হটিয়েছি। হটাইনি? কিভাবে হটিয়েছি আমরা? সম্মিলিতভাবে। আমরা জামাত বলেন, এনসিপি বলেন, এনসিপি তখন অস্তিত্ব ছিল না। এই ছাত্র, তরুণ, যুবা, আমাদের আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররা, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আমাদের শ্রমিকেরা, সবাই সম্মিলিতভাবে আমরা বলেছি বাংলাদেশ রাষ্ট্রে এই জালিমের জুলুম আর চলতে পারে না। আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, বোনেরা রক্ত দিয়েছে। মাত্র 21 দিনে 2000 ছাত্র জনতা রক্ত দিয়েছে। 33,000 অন্ধ হয়েছে, পঙ্গু হয়েছে। বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসে যুদ্ধ অবস্থায় ছাড়া এই রকমের হত্যাযজ্ঞ ঘটে নাই। শেখ হাসিনা যে হত্যাযজ্ঞ করেছে মাত্র 21 দিনে, শুধু বাংলাদেশ না, পৃথিবীর ইতিহাসে যুদ্ধ অবস্থা ছাড়া এটা বিরল। শুধুমাত্র দেশে দেশে যুদ্ধ লাগলে এই ঘটনা ঘটে। আর বাংলাদেশে কি হলো? এই বাংলাদেশ রাষ্ট্র, দেশ, নিজের দেশ, নিজের মানুষকে গুলি করে করে পাখির মতো মেরে ফেলছে। সেই অবস্থা আমরা মোকাবেলা করেছি, খালি হাতে মোকাবেলা করেছি। আমাদের মা বোনেরা নেমে গিয়েছিল, আমাদের বোনেরা নেমে গিয়েছিল, ছাত্রীরা নেমে গিয়েছিল, আর আমাদের ছাত্র জনতা একটা ইতিহাস রচনা করেছিল জুলাই। সেই জুলাই থেকে আমরা নতুন ইতিহাস রচনা করছি। এই নতুন ইতিহাস রচনার অংশ হিসেবেই এইবারের নির্বাচনে ইতিহাস রচিত হবে। হবে কিনা? এইবার ইতিহাসে অনেক ইতিহাস রচনা হচ্ছে এই এক বছরে। আমার মতো একজন নারী, একজন মহিলা, আপনাদের মতো শ্রদ্ধাভাজন সবার সামনে এসেছি। সবার সামনে এসে আপনাদের প্রতিনিধি হিসেবে সংসদে যাওয়ার কথা বলছি, তার প্রতিশ্রুতি ব্যক্ত করছি। এটাও বাংলাদেশে নতুন।
এটাও বাংলাদেশে নতুন। আমরা বহু কিছু পরিবর্তন নিয়ে আসছি বাংলাদেশের রাজনীতিতে, সংস্কৃতিতে। এবং আপনাদের মতো বিজ্ঞ বুজুর্গ যারা আছেন, যারা আপনাদের মতো জ্ঞানীগুণী মানুষ, আপনারা সহ আম ছাত্র জনতা সাধারণ মানুষ এই পরিবর্তনটা আমরা লিখে দিচ্ছি, এই পরিবর্তনটা করছি। এই পরিবর্তন কোনো উপরতলা থেকে এসে, গুলশান বনানী থেকে এসে কেউ করে দিচ্ছে না। এই ইয়ারপুর বাসের মধ্যে আমরা যারা আছি তারাই আমরা নির্ধারণ করব যে আশুলিয়া সাভারে ঢাকা 19-এ এই সংসদে কে যাবে। আমরা বলবো কিনা এইটা, এই দফা কেউ ভোট দখল করে করতে পারবে না। আমার পরিচয়টা একটু দেওয়া দরকার আপনাদের, তাই না? আমার নাম দিলশানা ফারুক। এর মধ্যে আমার লিফলেট আপনারা যারা পেয়েছেন তার পিছনে আপনারা পড়েছেন যে আমি কে। তারপর আবার করে বলি, আমি সাভার আশুলিয়ারই মেয়ে। আমার বাবা, আমরা এখানে 53 বছর ধরে আছি। আমার বাড়ি হচ্ছে গিয়ে আপনার পাথালিয়া ইউনিয়নে। আমার জন্ম, বড় হওয়া, বেড়ে ওঠা পাথালিয়া ইউনিয়নে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমি পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্সে অনার্স মাস্টার্স করেছি। করে আমি সর্বশেষ চাকরি করেছি বাংলাদেশে, 17 বছর চাকরি করেছি ডেপুটি ডিরেক্টর ব্লাস্টে। সারা হোসেনের যে ব্লাস্ট, ওখানে ডেপুটি ডিরেক্টর হিসেবে আমি চাকরি করেছি। তার পাশাপাশি আমি রাজনীতিটাও করতাম। বাংলাদেশের যে আপামায় মানুষ, বিশেষ করে যে শ্রমিক কৃষক, তাদের দুঃখ কষ্ট নিয়ে কথা বলাই ছিল আমার রাজনীতি। আমি রাজনীতি বলতে দুটো কথাই বুঝি। এই কথাটা আমাকে যেখানেই সুযোগ দেওয়া হচ্ছে আমি সেখানেই বলছি। রাজনীতি হচ্ছে একটাই, জালিম আর জুলুমের রাজনীতি। রাজনীতি হচ্ছে একটাই, জালিম আর মজলুম। জালিম যখন থাকে, মজলুম সেখানে থাকে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমি কার পক্ষে, জালিমের পক্ষে না মজলুমের পক্ষে। গত 17 বছর বাংলাদেশের রাষ্ট্রে মজলুম কে ছিল? এই মজলুম কে ছিল? সারা বাংলাদেশের আলেম ওলামা, মাদ্রাসা পড়া, টুপি পাঞ্জাবি দেখলেই ধরে নিয়ে জঙ্গি বলে গুম করে ফেলতো, আয়না মনে ঢুকিয়ে ফেলতো। শাপলার হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে, সমস্ত কিছুকে তারা জাস্টিফিকেশন দিয়েছে। গুম, খুন, হত্যা, ক্রসফায়ার, যা মনে চেয়েছে 17 বছর তারা করেছে। সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে আমাদের এই আলেম ওলামা ভাইরা। তাইলে আমাদের যদি রাজনীতি করতে হয়, আমাদের রাজনীতি করতে হবে জালিমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে। জালিমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠা করা, কায়েম করাই হচ্ছে আমাদের 11 দলীয় জোটের ম্যান্ডেট। আমাদের 11 দলীয় জোটের জাতীয় ম্যান্ডেট হচ্ছে বাংলাদেশে ইনসাফের রাজনীতি কায়েম করা, বাংলাদেশে ইনসাফের রাষ্ট্র কায়েম করা। আর এই ভাই সুন্দর করে বলে গেছে, একটা কল্যাণমুখী রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখি। মানে কি? যেই রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না, যেই রাষ্ট্রের সাভার আশুলিয়া মানুষ মানে ওই রাস্তা দিয়ে দেখেছেন কিরকম ময়লা ডাম করে রেখে গেছে, জামগড়ার ময়লা, জামগড়ার যে ডাম পানি, বৃষ্টি হলেই যে পানি স্তূপ হয়ে যায়, একটা সুস্থ ভালো মানুষ থাকতে পারে ওইখানে? তাইলে আমাদের উপরে এই বৈষম্য কেন? গুলশান বনানী তো ওইরকম থাকতে পারবে? জামগড়ায় যে জলাবদ্ধতা, যে ময়লা আছে, এই যে সামনে ড্রেনটা, গুলশান বনানী তো ওইটা থাকতে পারবে না। তাইলে অথচ দেখেন আমার সাভার আশুলিয়া হচ্ছে বাংলাদেশের অন্যতম বড় লোক একটা জায়গা। মানে সবচেয়ে বেশি কারেন্সি, সবচেয়ে বেশি ডলার বা অর্থ উৎপাদন করি আমরা, কারণ সবচেয়ে বেশি কারখানা এখানে। তাইলে আমাকে কেন ভাই তুমি সরকার, তুমি রাষ্ট্র এইভাবে করে রেখে দিবা? আমার রাস্তাঘাটে ঠিক নাই, রাস্তায় ধুলা, আমার রাস্তাঘাটও কত 8-17 আমি এই এলাকারই মেয়ে, আমি জানি। ওই যে জিরাবো কাঠগড়ার যে রাস্তাটা, আল্লাহর 20 বছর হলে একই জিনিস দেখছি কিনা আমরা? এবং এগুলো যে টেন্ডার হয় না এরকম কিন্তু না, দফায় দফায় টেন্ডার হয়। টাকাগুলো কই যায়? এমপিরা তো ছিল, টাকাগুলো কই গেল? আমার রাস্তা ঠিক হয় না কেন? জামগড়ার এই ময়লা ঠিক হয় না কেন? রানা প্লাজা বলেন, তাজরিন বলেন, আমার শ্রমিকেরা পুড়ে যায়, ভবন ধসে মরে যায়, তাদের চিকিৎসার জন্য একটা সরকারি হাসপাতাল নাই। নাই কেন? নাই কেন? তাদের গার্মেন্টস এর মাল মশলা বিক্রি করে ঠিকই তো ফরেন কারেন্সি দেশে আসে, অথচ শ্রমিকদের জন্য একটা হাসপাতাল নাই। সাভার আশুলিয়ায় 3,48,000 আমাদের নারী ভোটার, মেয়েরা, আমাদের মায়েরা, মেয়েরা। এবং ইপিজেটে যে শ্রমিকেরা যায়, চাকরি করতে যায়, প্রত্যেকদিন সন্ধ্যাবেলা বেতনটা নিয়ে ফেরার পথে তাদের ছিনতাই হয়। আল্লাহর রাস্তে এভরি মান্থ, প্রত্যেক মাসে একদম বেশিরভাগ আমাদের নারী কর্মী, গার্মেন্টস শ্রমিকেরা এই আপারা বাড়ি ফিরতে পারে না টাকাটা নিয়ে। এত কষ্টের পরিশ্রমের টাকা, সেই টাকা ছিনতাই করে নিয়ে চলে যায়। কিচ্ছু করা লাগে না। তাহলে তোমার নিরাপত্তা বাড়াইতে কি হয়? লাইট, রাস্তার মধ্যে, গলির মধ্যে তুমি 2টা লাইট দিবা না কেন? লাইট দিতে তোমার কত টাকা খরচ হয়? কোটি বিলিয়ন ডলার খরচ হয় না তো?
তাইলে ওই নিয়তটা লাগে, নিয়ত মানুষের জন্য কাজ করবে কিনা। আমাদের যারা এমপি হয়, সাংসদ হয়, আসল জায়গায় তো সমস্যা, নিয়তটা নাই। আগের দিন পয়সা দিয়ে তারা ভোট কিনবে। কত দিবে? 100-200 টাকা দিবে, দিয়ে ভোট কিনবে। কিনে একদিনও যাইতে দেয় না। পরের দিন যে ভোটটা দিল তাকে বেচে দেয়। বেচে দেয় কিনা? এটাকে তো বেচে দেওয়াই বলে। আমার জানমালের নিরাপত্তা তুমি দিবা না, আমার স্বাস্থ্যের নিরাপত্তা দিবা না, আমার বেতনের নিরাপত্তা দিবা না, আমি যে ঘরে ফিরবো কামাই করে সেই নিরাপত্তা তুমি দিবা না। তাইলে তোমার আমি ভোটটা দিলাম কেন? আর তোমার তো বাবা 200 টাকা দিচ্ছে, তোমার 200 টাকার বিনিময়ে কিনে নিয়ে যে পরের দিন আমাকে বেচে দেয়, আমার ব্যালটটা বেচে দেয়। সেই নির্বাচন এইবার আমরা চাই না, সেই সাংসদ এইবার আমরা চাই না, সেই আমাদের প্রতিনিধি এইবার আমরা চাই না। এইবারে সাংসদ চাইতে হবে সৎ মানুষের, যে মানুষটা সৎ এবং যোগ্য মানুষ। এইবার সংসদে যেতে হবে, আমাদেরকে নিতে হবে। আমি ব্যক্তি হিসেবে আমার কিছু নির্বাচনী প্রস্তাবনা তো থাকতে হবে। সাভার আশুলিয়া কেন্দ্রিক আমার কিছু সুনির্দিষ্ট নির্বাচনী প্রস্তাবনা আছে। এই কতগুলা বললাম, তার মধ্যে অন্যতম একটা হলো আমাদের যে মায়েরা বোনেরা আছে তাদের সন্তান প্রসবের সময় যে খরচটা হয়, এই খরচটা সরকারি ভাবে ফ্রি করে দিতে হবে, একদম ফ্রি হবে। এইটার কোনো সরকারের কাছে হাসপাতালে কোনো টাকা নেওয়া যাবে না। আর সরকারি হাসপাতাল করতে হবে আমাদের শ্রমিক ভাই বোনদের জন্য, সম্পূর্ণ বিনা খরচে সরকারি হাসপাতাল করতে হবে। আমাদের দুইটা সুন্দর নদী ছিল, তুরাগ নদী আর বংশাই নদী। এই নদী দুইটার কি করে ফেলছে 10-15-20 বছর আগে, আমরা যখন ছোট, এই নদী দুটাতে নৌকা নিয়ে কিন্তু মানুষজন বেড়াতে যেতে পারতো। এখন যেতে পারি আমরা? গন্ধে ধারের কাছে যাওয়া যায় না। তাহলে আমরা বলছি এই নদী দূষণ বন্ধ করতে হবে। এই নদীর দূষণ বন্ধ করে এই নদীর দুই পার ধরে সাভার এবং আশুলিয়াবাসীরা যেন বিকেল বেলা ছুটির দিনে পরিবার নিয়ে ঘুরে বেড়াতে পারে, ওই রকম করে সুন্দর একটা পরিবেশ করে দিতে হবে, প্রাকৃতিক পরিবেশ। এর সবই করা সম্ভব, আসমান জমিনের মতো কোনো টাকা লাগে না, খালি সদিচ্ছা লাগে, যে নেতা হবে তার নিয়তটা লাগে। আর চুরি করার ধান্দা থেকে ফিরে আসতে হয়। চুরি করার ধান্দা থাকলে আল্লাহর রাস্তায় 200 কোটি টাকা খরচ করবে, নির্বাচন করবে, জিতবে, তারপরে কিভাবে কত ধান্দা 6 মাসের মধ্যে 200 কোটি টাকা থেকে 400 কোটি টাকা হইতে হয় সেই ধান্দায় থাকবে। তারপরে কানাডায় বাড়ি করবে, আমেরিকায় বাড়ি করবে, আর এই ধান্দার পর্ব চলতেই থাকবে, চলতেই থাকবে। কত 54 বছর হলো এই তামশাই আমরা দেখেছি কিনা? এই তামশাই আমরা দেখে গেছি। আমার জানমালের নিরাপত্তা নাই, আবার আমি ভোট দিব, আমার আয়ের উপরে, আমার করের উপরে সরকার চলে, দেশ চলে, রাষ্ট্র চলে, আবার আমাকেই জঙ্গি বলে জেলে বন্দী হইতে হয়, আমার সন্তানদেরকে ক্রস ফায়ার করে মেরে ফেলতে হয়। পুরা জুলাই কারা মারা গেল? কাদের হত্যা করা গেল? আমাদের ভাই বোন, আমাদের সন্তানেরা। তাদের সন্তান কয়জন মারা গেল? লাগে না মারা দিতে, সেটাই হচ্ছে কথা। তাইলে এইবার সাভারের আমার 1 নাম্বার ম্যান্ডেট, যেটা করতেই হবে, আমাদের প্রতিশ্রুতি, সাভার আশুলিয়া থেকে চাঁদাবাজ এবং দুর্নীতিকে ন্যায় করে দিতে হবে। কোন চাঁদাবাজ সাভার আশুলিয়া এই নির্বাচনের পর আর কিছু করতে পারবে না। সাভার আশুলিয়া হবে চাঁদাবাজ, দুর্নীতি, মাদক মুক্ত। সাভার আশুলিয়া এই জিনিসটা হবে না, হতে দিব না। সর্বশেষ একটা লাইন করে বলে যাব, একটা কথাই সর্বশেষে বলে যাব, নির্বাচনে জয় পরাজয় কে হয় না হয় আমাদের নিশ্চিত করতে হবে। ভিন্ন মত দেখলেই আপনারা বাড়িঘর দখল করবেন, খুন করবেন, জখম করবেন, হত্যা করবেন, জানমালের নিরাপত্তা দিবেন না, অমুকের দোকান দখল করবেন, তমুকের কাছ থেকে চাঁদাবাজি করবেন, অমুকের জায়গা নিয়ে দিবেন। শুনলাম যে আমাদের এই গতকালকে যেখানে আমরা গিয়েছিলাম, ওখানে জায়গা জমি নিয়ে বিরাট রকম গন্ডগোল। কি মানুষের জায়গা, সরকারের জায়গা আরেকজনের ক্ষমতার বলে দখল করে নেয়। এই সব আর চলবে না, এই পেশি শক্তি আর চলবে না। আজান দিচ্ছে, আমি আর আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আপনারা সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।